জি বস। এই মোবাইলটির প্রবলেম হচ্ছে চার্জে দিলে চার্জিং ডিটেক্ট করতেছে, অর্থাৎ চার্জিং এখানে ডিসপ্লেতে শো করতেছে চার্জ হইতেছে, কিন্তু অ্যাম্পিয়ারে কোনো অ্যাম্পিয়ার কনজাম্পশন হচ্ছে না। দ্যাট মিন্স চার্জিং স্টোর হচ্ছে না। তো আমরা এই মোবাইলের যে সমস্যাটি আছে সেটা আমরা আগে একবার দেখে নিব। সেই জন্য আমরা কি করব, আমরা মোবাইলটির মধ্যে চার্জারটা ইনজেক্ট করব। আমরা ইনজেক্ট করে দিলাম, দেখি আমাদের ডিসপ্লেতে কিছু আসে কিনা। দেখতে পারছো এখানে এমআই লেখা আসছে। জি বস। আচ্ছা, এমআই লেখা আসছে, এই যে চার্জিংও সেখানে শুরু করছে, 39% চার্জ আছে, তাই না? তার মানে আমাদের চার্জার যে আমরা ঢুকাইছি সেটা চার্জার এখানে ডিটেক্ট করছে, যেই কারণে আমাদের চার্জটা শুরু করছে। এখন আমরা যদি এইখানে স্মার্ট চার্জারের মধ্যে দেখি, আমরা যে চার্জার ঢুকাইছি সেখানে কি কোনো অ্যাম্পিয়ার কনজাম্পশন আছে? নাই, জিরো, কোনো রকম অ্যাম্পিয়ার কনজাম্পশন নাই। তাহলে এটা তো আমরা সারাদিন যদি চার্জে রাখি, এটা কি আমাদের চার্জ স্টোর করবে? আচ্ছা, তাহলে আমাদের এইটা এখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে বের করব যে এই চার্জারটা অ্যাম্পিয়ারটা কেন কনজাম্পশন করতেছে না, তাই না? স্মার্ট চার্জারের স্বাভাবিক একটা সেটে বা নর্মাল একটা সেটে চার্জ দিলে কিভাবে অ্যাম্পিয়ার কনজাম্পশন হয় সেটা আমরা একটু চেক করে নিই। হ্যাঁ, তাহলে আমরা এটা একটা ভালো সেট, এখানে আমরা চার্জারটা ঢুকাইলাম, চার্জারটা ঢুকাই দেখি চার্জার ডিটেক্ট করছে। এখন আমরা এখানে চলে আসি, এখানে অ্যাম্পিয়ার কনজাম্পশন আসছে 1 এম্পিয়ারে চার্জ নিতেছে, 1.5 নিতেছে। তার মানে স্বাভাবিক একটা চার্জারে এইভাবে অ্যাম্পিয়ার কনজাম্পশন করবে, তাই না? আচ্ছা, আমরা এইটার মডেল হচ্ছে এমআই মিক্স 2। তো এমআই মিক্স 2 এর আমাদের কাছে ডায়াগ্রাম, সব রকমের ডায়াগ্রাম আছে, যেমন এখানে বিট পেপ আছে, স্কিমেটিক ডায়াগ্রাম আছে, কম্পোনেন্ট নেম আছে, তারপর লেআউট আছে। আমরা জানি বর্ণীয় ডায়াগ্রামে হার্ডওয়্যার সলিউশনে অনেক কাজের সলিউশন দেওয়া থাকে, কিন্তু সেখানে প্রপার সলিউশন আমরা পাই না, যেই কারণে স্কিমেটিকের প্রপার ধারণা থাকা দরকার। প্রপার স্কিমেটিক সম্বন্ধে যদি নলেজ থাকে তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। এখন আমরা স্কিমেটিক ডায়াগ্রামে হার্ডওয়্যার সলিউশনে দেখলাম, সেখানে কয়েকটা লাইন দেখানো হয়েছে, কিন্তু প্রপার আরও যে লাইন থাকা দরকার, কোথায় কত ভোল্টেজ থাকবে সেটা আমরা এখানে পাই নাই। তাহলে এটার প্রবলেম যদি আমাদের সলভ করতে হয়, তাহলে আমরা ডায়াগ্রাম সম্বন্ধে আমাদের একটা নলেজ থাকতে হবে। তাহলে আমরা একটা সেটের চার্জিং আইসি কিভাবে ওয়ার্ক করে সেই সম্বন্ধে আগে আমরা একটা ধারণা নিব, অর্থাৎ চার্জিং আইসি নিয়ে একটু স্টাডি করব, সার্কিট ডায়াগ্রামের সম্বন্ধে স্টাডি করে তারপরে আমরা স্কিমেটিকটা দেখে কাজটা করব। আচ্ছা, এখানে আমরা এই চার্জিং যে আইসি আছে, চার্জিং ডায়াগ্রামের যে সার্কিট আছে, সার্কিটটা কিভাবে ওয়ার্ক করে এবং আমাদের এটার মধ্যে প্রবলেম কি, চার্জ ডিটেক্ট করতেছে, চার্জ শু করতেছে, কিন্তু চার্জ কিন্তু স্টোর করতেছে না। এখন একটা চার্জিং আইসির মধ্যে কিন্তু চার্জিংয়ের অনেকগুলো পিনের কানে অ্যাক্টিভিটিস থাকে, সবগুলি কিন্তু ভোল্টেজ স্টোরেজের কাজের সাথে সংশ্লিষ্ট না। তাহলে যেই পিনগুলো আমাদের ভোল্টেজ স্টোর করার জন্য ভূমিকা পালন করে, আমরা শুধু সেই পিনগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে এটা হচ্ছে বি টু বি কানেক্টর। বি2বি কানেক্টর কোনটাকে বলে? এই যে মোবাইলটা আছে, এখানে যে নিচে যে সাববোর্ডটা আছে, এখানে চার্জিং যে লজিকটা আছে, এখানে একটা কানেক্টর আছে, এটা হলো সাববোর্ড, আর এটা হলো মূল মাদারবোর্ড। তাহলে মাদারবোর্ডের এইখানে আর একটা কানেক্টর আছে, তাহলে এইখানে একটা বোর্ড, এইখানে একটা বোর্ড, এই জন্য বলা হয় বি2বি, মানে বোর্ড টু বোর্ড। এইখানে যে কানেক্টরটা সেইটার নাম হলো বি2বি কানেক্টর। এখান থেকে আমাদের ভোল্টেজটা পাস হয়। তো আমরা এই বি2বি কানেক্টরটা এখানে আমরা ড্রয়িং করে নিলাম। তাইলে আমাদের এখান থেকে বি2বি কানেক্টর থেকে বিবাস ভোল্টেজ এখানে পাস হয়, কত ভোল্টেজ, এটার নাম হলো বিবাস। এটার ভোল্টেজ হবে 5 ভোল্ট, ঠিক আছে? এটা হলো বি2বি কানেক্টরের থেকে বিবাস ভোল্টেজ 5 ভোল্ট। চার্জার যখন আমরা ইনজেক্ট করি তখন এখান থেকে 5 ভোল্ট আউট হয়। আউট হয়ে কোথায় কোথায় যাবে এই ভোল্টেজটা? এই ভোল্টেজটা যাবে 3টে আইসির মধ্যে। এইটা হচ্ছে আমাদের ফাস্ট চার্জার আইসি, FA ফাস্ট। এটা আমাদের কি ফাস্ট চার্জার আইসি, এটা আমাদের মেইন।
মেন চার্জার আইসি, এটা হলো মেন চার্জার আইসি, এটা হলো ফাস্ট চার্জার আইসি, এটা হলো পিএমইউর মিনিংস তো জানা আছে, পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। আচ্ছা, যখন আমরা একটা চার্জার এখানে ঢুকাবো তখন এই চার্জারের ভোল্টেজটা 3টা পার্ট হয়ে এখানে আসবে ফাস্ট চার্জারের মধ্যে। আচ্ছা, এরপরে আসবে মেন চার্জিং আইসির মধ্যে, এখানে সবগুলিতে 5 ভোল্ট আমাদের ইন হবে। আচ্ছা, এখন প্রশ্ন হয়েছে যে ফাস্ট চার্জারদের আইসির মধ্যে ভোল্টেজ ইন হবে, ঠিক আছে, মেন পাওয়ার আইসির মধ্যে চার্জিং আইসির মধ্যে 5 ভোল্টেজ ইন হবে, সেটাও ঠিক আছে, কিন্তু পাওয়ার আইসির মধ্যে কেন ইন হবে এটা কি আমরা জানি? আচ্ছা, এটার উদ্দেশ্য হইল যখন আমরা একটা চার্জার সেটের মধ্যে ইনজেক্ট করব তখন এই ভিভাস ভোল্টটা যখন এই আইসির মধ্যে আসবে তখন এইখানে একটা ভোল্টেজ পাওয়ার আইসির মধ্যে যখন আসবে এটা হলো ডিটেকশন পিন। যখন চার্জার ঢুকাবে এই ভোল্টেজটা যদি ডিটেকশন পিনের মধ্যে এই চার্জিং পাওয়ার আইসির মধ্যে আসে তখন পাওয়ার আইসি বুঝবে যে এখানে চার্জার ঢুকানো হয়েছে, তখন এই পাওয়ার আইসি এই চার্জারটারে ডিসপ্লে করবে। ডিসপ্লে কিন্তু চার্জিং আইসি করে না, এটা পাওয়ার আইসি দেখাবে সেটটা চার্জ হইতেছে। তাইলে এইখানে 5 ভোল্টেজ, কিন্তু পাওয়ার আইসির এই 5 ভোল্টেজটা এই ডিসপ্লে করানোর জন্য বা ডিটেক্ট করার জন্য ওর কিন্তু 5 ভোল্টেজের দরকার নাই, ওর সামান্য একটা ভোল্টেজ দরকার। তখন কি করছে কোম্পানি, এইখানে আমরা এইখানে 1 মেগা, এটা কি রেজিস্ট্যান্স 1 মেগা ওহমস দিয়ে এখানে একটা ভোল্টেজ ইন করানো হয়েছে। এই ভোল্টেজটা কত হইতে পারে, এখানে 5 ভোল্ট যদি আসে আর এখানে যদি 1 মেগা ওহমস একটা রেজিস্টর দেওয়া হয় তাহলে এই ভোল্টেজটার এখানে ড্রপ করা হয়েছে। 1 মেগা মানে অনেক বেশি ওহমস, এখানে ভোল্টেজটারে কমায়া দেখা যাবে হয়তো 1.8 বা 1.7 এইরকম একটা ভোল্টেজ পাওয়ার আইসির মধ্যে যাবে। পাওয়ার আইসির মধ্যে গেলে পাওয়ার আইসি তখন সিগন্যাল পাবে যে এটার মধ্যে চার্জার ঢুকানো হয়েছে, তখন চার্জারটা শু করায় দেয়। মধ্যে যখন আমাদের ভিভাসের 5 ভোল্টেজ ইন হয়, ইন হওয়ার পর চার্জিং আইসি থেকে ইউএসবি ডিপি, ইউএসবি মাইনাস, CC1, CC2 এই 4টা লাইন B2B কানেক্টরের সাথে কানেক্ট হয়ে যায় বা আউট হয়। আচ্ছা, তারপর ভিভাস ভোল্টেজ ইন হওয়ার পরে এখানে এখানে একটা বিপিএস কয়েল থাকবে, এই কয়েলের মাধ্যমে এখান থেকে ভিভাস যখনই আমাদের চার্জিং আইসিতে ইন হবে সাথে সাথে এখান দিয়ে বিপিএস ভোল্টেজ জেনারেট হবে, জেনারেট হয়ে এখানে 4.2 একটা ভোল্টেজ এখানে আউট হয়ে যাবে। আচ্ছা, এই 4 ভোল্টেজটা কিসের ভোল্টেজ? এটা হলো মেন পাওয়ার আইসি, নেটওয়ার্ক সেকশন, ওয়াইফাই সেকশন, বিভিন্ন সেকশনে 4 ভোল্টেজ যেই মেন সাপ্লাই ভোল্টেজ থাকে সেই ভোল্টেজটা এখান থেকে আউট হয়ে যাবে। আচ্ছা, সেইটা আউট হয়ে গেলে তখন মেন পাওয়ার আইসি রান হয়ে যাবে, টোটাল বোর্ডটাই রান হয়ে যাবে। তারপর এই বিপিএস কয়েল থেকে আরেকটা আচ্ছা, এই ভোল্টেজটার নাম হইতেছে বিপিএস, বিপিএইচ। আচ্ছা, বিপিএস এলো ভোল্টেজ এখান থেকে পাস হয়ে গেল, ভোল্টেজ কত? 4.2 ভোল্টেজ। যখনই আমাদের ভিভাস ঢুকবে, ভোল্টেজ ঢুকলো সাথে সাথে এখান থেকে বিপিএস জেনারেট হয়ে দেখতে আউট হয়ে যাবে, যেটা মূল মাদারবোর্ডের সব মেইন সাপ্লাই ভোল্টেজ হিসাবে এটা পাস হয়ে গেল। আচ্ছা, তারপর এখান থেকে একটা ক্যাপাসিটার যেটা সিরিজ লাইনে থাকে, এটার নাম কি? বুট ক্যাপ। এই বুট ক্যাপের মাধ্যমে আরেকটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে যেটা আমরা ফ্লাই ক্যাপ, বুট ক্যাপ অথবা বিটিএসটি ক্যাপ বলি। এই ভোল্টেজের এই মাথায় ভোল্টেজ থাকবে
4.2 ভোল্টেজ এবং অপর প্রান্তে থাকবে 8 ভোল্টেজ, 8.2 ভোল্টেজ। এখন আমাদের বিপিএস যে ভোল্টেজটা আউট হয়েছে এখান থেকে এই পাওয়ার আইসির ইনপুটের জন্য, এই পাওয়ার আইসি তো একটা এই চার্জিং আইসি শুধু চার্জিং আইসি না, এটা একটা কম্বো আইসি। এখানে আরও এই আইসির মধ্যে আরও বিভিন্ন ফাংশন থাকে। তো এই আইসির জন্য একটা ইনপুট ভোল্টেজ দরকার হয়। সেই ক্ষেত্রে তখন আবার এই বিপিএস লাইনটা আবার ইন হবে আইসির মধ্যে, এইটা আবার ইন হইল। এটা আরেকটা পিন দিয়ে যদি ইন হয়, ইন হওয়ার পরে তখন আমাদের এই যে বুট ক্যাপ আছে না, এই বুট ক্যাপ এবং এই কয়েল দুইটার সুইচিংয়ের মাধ্যমে এই ভোল্টেজটা যখনই আউট হবে, আউট হওয়ার পরে এই ভোল্টেজটা ইন হওয়ার পরে এইখানে বুট ক্যাপ এবং কয়েলের মাধ্যমে একটা সুইচিং হবে। এই পিনটার নাম দেব আমরা এস, এটা হলো সুইচিং পিন। এই সুইচিং পিনটা যখন এটার সাথে সুইচিং করবে, করার পরে এইখান দিয়ে আরও একটা নতুন একটা ভোল্টেজ তৈরি হবে, যেটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে আউট হয়ে যাবে। সেটার নাম হবে চার্জ। এই ভোল্টেজটা এখান থেকে হচ্ছে চার্জ আউট, CS চার্জ আউট। আচ্ছা, এই ভোল্টেজটা আউট হয়ে এখানে ব্যাটারিতে চলে আসবে। এই ভোল্টেজটা হবে 4.2 ভোল্ট। তাইলে আমাদের চার্জিংয়ের সার্কিটটা মোটামুটি আমরা একটা ধারণা পাইলাম। তো আমরা যখন চার্জার এখানে ঢুকাইলে আমাদের বিপিএস বিবাস ভোল্টেজ 5 ভোল্ট চার্জিং আইসিতে, আর ফাস্ট চার্জিং আইসিতে আসবে, মেন চার্জিং আইসিতে আসবে এবং পাওয়ার আইসিতে যাবে। 3 জায়গায় যাবে। পাওয়ার আইসিতে যাওয়ার উদ্দেশ্য হলো চার্জিং ডিটেক্ট করার জন্য। চার্জার ঢুকানো হয়েছে, সেই সিগন্যালটা পাওয়ার আইসিতে যাবে। পাওয়ার আইসি যখন সিগন্যালটা পাবে তখন সে চার্জিংটা ডিসপ্লে করাবে। আচ্ছা, এখন আমাদের যে প্রবলেম সেটা হচ্ছে কি, চার্জ স্টোর করতেছে না। এখন চার্জ স্টোর না করার জন্য কি কি কাজ করে, এখানে ইউএসবি ডিপি এবং ইউএসবি ডিএম এই দুইটা পিনের সাথে চার্জিংয়ের মানে কি বলে স্টোরেজের সম্পর্ক আছে, যেই কারণে আমাদের এই দুইটা পিন চেক করতে হবে। বাকি সব পিন আমাদের এখানে কাজ নাই। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো আমাদের সেটে চার্জ স্টোর হচ্ছে না। এখন এখানে ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে। ফাস্ট চার্জারটা আমাদের কোনো সমস্যা না, আমাদের সমস্যা হলো সেটে মূলত চার্জই হচ্ছে না। ফাস্ট চার্জার তো এটা সেকেন্ড পার্ট, তাহলে আমাদের ফাস্ট চার্জারও এখানে তেমন ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে পিএমআইসির মধ্যে যে কাজটা সেটা হলো এই ভোল্টেজটা ইন হইলে পিএমআইসি ডিসপ্লে করে দেখাবে যে চার্জার ঢুকানো হয়েছে। এখন আমাদের সেটে কী হয়েছে, আমরা চার্জার ঢুকালে কিন্তু চার্জার ডিসপ্লে করে দেখাচ্ছে, তাইলে আমাদের এখানে পিএমআইসিরও সমস্যা না। তাইলে আমরা কি করব, এখানে আমাদের এইটাও আমরা ক্রস দিয়ে দিলাম যে এইটা আমাদের ওকে আছে। ফাস্ট চার্জার আমাদের সমস্যা না, রিয়েলমিটা আমাদের মেন হইলো এইটা। ওকে, তাহলে এইটাও আমাদের দরকার নাই। আমাদের মূল দরকার হলে মেন চার্জের থেকে, চার্জিং আইসির থেকে চার্জ স্টোর করতেছে না। এখন চার্জ স্টোর না করার জন্য কি কি দায়ী? নাম্বার 1 ইউএসবি ডিপি, ইউএসবি ডিএম এবং বিপিএস কয়েল, বুট ক্যাপ। এই 1টা 2টা 3টা 4টা, এই 4টা লাইনের কোনো এক জায়গায় যদি ফল্ট থাকে তখনই আমাদের চার্জ স্টোর করবে না। বাকি আদার যেগুলো আছে সেগুলোর জন্য আলাদা রকমের সিমটম থাকবে। আচ্ছা, এখন প্রশ্ন হইল CC1 CC2 এটা কি? CC1 হইলো যেমন আগের যে বি টাইপ চার্জারগুলো ছিল, বি টাইপ চার্জার আছে না, ওখানে 5টা পিন থাকে। 5টা পিনের মধ্যে একটা থাকতে, একটা হলো প্লাস, একটা মাইনাস, থাকলো কটা? 3টা। একটা ইউএসবি প্লাস, একটা ইউএসবি মাইনাস, থাকে কটা? একটা। ওই একটার নাম হলো আইএনটি পিন। আইএনটি পিনের উদ্দেশ্য হলো আমরা চার্জারে যখন কোনো কিছু ঢুকাই তখন সেটের মধ্যে, সিপিউর মধ্যে মেসেজ যায় যে আমি কি ঢুকাইছি। আমি চার্জার ঢুকাইতে পারি, পেন ড্রাইভ ঢুকাইতে পারি, আদার্স অন্য কোনো ডিভাইস ঢুকাইতে পারি। ওই আইএনটির মাধ্যমে সেটা চিনে যে এটা কী জিনিস আমি ঢুকাইছি। এখন আমাদের এটা হলো সি পোর্ট। তো সি পোর্টের সিস্টেম আলাদা। এখন সি পোর্টের জায়গায় এই যে CC1, আগে যেই আইএনটিতে যেই কাজ করতো CC1 দা একই কাজ করানো হয়েছে।
আমরা যখন সেটে চার্জার ঢুকাই তখন আমাদের সিপিইউতে মেসেজ পায় এই CC1-এর মাধ্যমে যে এইটার মধ্যে চার্জার ঢুকানো হয়েছে, তখন সে চার্জিংয়ের ফাংশনটা এনেবল করে। এখন CC2 এটা কেন? আমরা সাধারণত জানি সিপোর্টের সিস্টেম কি দুইভাবে চার্জ করা যায়। সিপোর্ট যদি আমরা এইভাবে সেটের মধ্যে ইনজেক্ট করি তাও চার্জ হচ্ছে, আবার ঘুরায় করলেও কিন্তু চার্জ হইতেছে। তাইলে আমাদের CC2 নিয়ে কোনো কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। CC1 যে জিনিস CC2 একই জিনিস, অর্থাৎ যখন আমি এটা একভাবে ঢুকাচ্ছি এটা CC1-এর মধ্যে কানেকশন পাবে, আমি যদি ঘুরাই দিই ওই CC2টা আরেক পিনে চলে যাবে। এই জন্য এটা CC1 CC2 একই কাজ, দুইটা পিন, শুধু সিরিয়াল নাম্বার দুইটা। তাইলে CC1 এবং CC2 সম্বন্ধে আমরা ক্লিয়ার হয়েছি। এবং USB DP এবং USB DM এটার কাজ কি? এটার কাজ হলো ডাটা ট্রান্সফার করা। আমরা যে কোনো সেটে যদি আমরা সফটওয়্যার মারি অথবা সেটে থেকে কোনো কিছু এই মাল্টিমিডিয়া জাতীয় কোনো কাজ করি, কোনো কিছু বের করি বা লোড করি, তখন আমরা কি করি? তখন আমরা USB কানেকশন করি। এই USB কানেকশন হইলে ডাটা ট্রান্সফার হয় কি এই USB DP এবং DM এর মাধ্যমে। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম CC1 CC2 USB DM USB DP এই দুইটার কাজ আমরা জানতে পারছি। আচ্ছা, এখন যেহেতু আমাদের এটা চার্জ স্টোর হচ্ছে না, এখন আমরা চার্জের জন্য মূলত এখানে অনেক পিন থাকে, সব পিন আমরা সিলেক্ট করব না, কারণ আমাদের যে মূল প্রবলেম সেটা হলো USB DP USB DM এবং বুট ক্যাপ BPS কয়েল। আমরা তাহলে এই চারটার মধ্যে আমরা প্রাধান্য দিব। আচ্ছা, আমাদের মনিটরে এখানে আমরা হার্ডওয়্যার সলিউশনে আসছি, তাই না? আচ্ছা, হার্ডওয়্যার সলিউশনে আসছি তাহলে এখন আমরা কি করব? আমরা সর্বপ্রথম দেখব যে USB DP এবং USB DM এই দুইটার লাইনের কোনো শর্ট সার্কিট আছে কিনা অথবা ওপেন সার্কিট আছে কিনা। শর্ট সার্কিট থাকলে কি হবে? সেখানে বিপ দিবে, আর যদি ওপেন হয়ে যায় তাহলে সেখানে কোনো GR ভ্যালু থাকবে না, তাই না? আচ্ছা, এখন আমরা আগেই বলছি যে হার্ডওয়্যার সলিউশনে পরিপূর্ণ দেওয়া থাকবে না। হার্ডওয়্যার সলিউশন দেখে কাজ করলে সেটা অ্যাকুরেট হবে না, কারণ হার্ডওয়্যার সলিউশনের মধ্যে সাধারণ নলেজ দেওয়া থাকে, ডিপ নলেজ দেওয়া থাকে না। এখন আমরা এখানে ওরা USB DM USB DP, তাই না? হ্যাঁ, এইটা দেওয়া আছে, এটা লাইন দেওয়া আছে, এখানে যদি এটা টিপি দেওয়া আছে, তাহলে আমরা এই টিপিতে যদি আমরা চেক করি আমরা বুঝতে পারবো যে এখানে ওমস আছে কিনা অথবা শর্ট সার্কিট আছে কিনা। আচ্ছা, এখন আমরা দেখি যে এটা তো কোনো ভোল্টেজ দিছে কিনা ওরা। এখানে কিন্তু ভোল্টেজ থাকবে, কিন্তু ওরা কিন্তু কোনো ভোল্টেজ দেয় নাই, দিছে কোনো ভোল্টেজ দেয় না, শুধু লাইন দেখানো হয়েছে। এবং CC1 CC2 সেটাও কিন্তু দেয় নাই, ঠিক আছে, এখানে দেওয়া হয়নি। এবং এই যে BPS ভোল্টেজটা, এই বিভাস ভোল্টেজটা যে মেন চার্জিং এসিতে ইন হয়েছে সেটাও কিন্তু এখানে দেখানো হয়নি। তার মানে এখানে পরিপূর্ণ না। তাহলে আমরা কি করব? আমরা আমাদের নলেজ আছে যে আমরা এটা কিভাবে কাজ করব, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব? প্রথমে আমরা এটাকে এই যে ইউএসবির যে লাইনটা আছে এটা আমরা আগে মাইপে নিই। DM এটাতে আমরা ওমস দেখব কত আছে, 367। তার মানে এটা স্বাভাবিক আছে, এটাতে কোনো শর্ট সার্কিট নাই এবং ওপেন সার্কিটও নাই, এটা স্বাভাবিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের USB প্লাসে কত আছে? 369। আচ্ছা, তাহলে এইটাও আমরা স্বাভাবিক পাইছি। আচ্ছা, এবং USB DP আমরা GR ভ্যালু দেখছি ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন আমরা ব্যাটারির GR ভ্যালুটা একটু BTC কানেক্টরের GR ভ্যালুটা একটু দেখে নেই। এখানে আমরা রিভার্সে কত পাচ্ছি? 450। তার মানে রিভার্স ভ্যালু ঠিক আছে। আচ্ছা, আমরা এখন ফরওয়ার্ড মাপবো। ফরওয়ার্ডে কত পাচ্ছি আমরা? ফরওয়ার্ডে 1000+ আছে, তার মানে এইটাও আমাদের ঠিক আছে, তাই না? আচ্ছা, এটাও ঠিক আছে। তারপরেও আমরা একটু এখন আমরা B2B কানেক্টরের যে কম্পোনেন্ট আছে এখানে আমরা একটু GR ভ্যালুটা নিয়ে নেই। এখানে কত আছে? 549। তার মানে এটাও আমাদের স্বাভাবিক আছে, তাই না? আচ্ছা, তাইলে আমরা কুল টেস্টে মোটামুটি সব কিছু ঠিক পাইছি, কোনো শর্ট সার্কিটও নাই প্লাস ওপেন সার্কিটও নাই। এখন আমাদের কি করতে হবে? আমাদের চেক করতে হবে এখন হট টেস্টিংয়ে যাইতে হবে।
আচ্ছা, তো যেহেতু বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে হার্ডওয়্যার সলিউশন আমরা পরিপূর্ণ সলিউশন পাইতেছি না, তাই না? তাইলে এখন আমরা চলে যাব মূল ডায়াগ্রাম। আমাদের মূল ডায়াগ্রাম হবে স্কিমেটিক। সেই জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা আগে লেআউটে যাব। আচ্ছা, লেআউটে গিয়ে এটা লেআউট ওপেন করলাম। লেআউট ওপেন করার পরে আচ্ছা, লেআউটের মধ্যে যে 1100 কি, এটা হলো বিটিবি কানেক্টর। তাইলে এটারে আমরা কি করব, এখন কপি করব। কপি করলাম, কপি করে এসে আমরা এখানে কোথায় আসব, আমাদের আসতে হবে ডায়াগ্রামে। এই যে আমরা ডায়াগ্রামে আসলাম, ডায়াগ্রামটা আমরা ওপেন করব। ওপেন করে এইখানে আমরা সার্চ বারে আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে এই যে নেক্সট বাটন, ফাইন্ড নেক্সট, ঠিক আছে? ফাইন্ড নেক্সটে আমরা যখন ক্লিক করব তখন আমাদের এই যে সেই আমাদের বিটুবি কানেক্টর ওপেন হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন বিটিবি কানেক্টরে এখানে আমাদের দেখতে হবে আমাদের ইউএসবি বিবাস লাইনটা কোথায় গেছে। আমরা এটার থেকে এই ইউএসবি বিবাসে আমরা ডাবল ক্লিক করে কপি করে এটা দেখব যেটা কোথায় গেছে। ডাবল ক্লিক হয়েছে। আচ্ছা, ডাবল ক্লিক হওয়ার পরে এই যে বাম সাইডে এখানে কিন্তু কোথায় কোথায় এটা লাইন গেছে সেখানে কিন্তু লিস্ট চলে আসছে, তাই না? আচ্ছা, আমরা এখন একটা একটা করে ক্লিক করে দেখব যেটা কোথায় গেছে। আচ্ছা, প্রথমে আমরা এখানে ক্লিক করছি, এটা আসছে কোথায়, ইউ 603। এটা একটা আইসির মধ্যে ইন হয়েছে। এখন এই আইসিটা কি আইসি সেটা আমরা একটু দেখে আসবো কোথায় গিয়ে, লেআউটে গিয়ে। আচ্ছা, এটারে আমরা কপি করলাম, আবার আমরা লেআউটে যাব। লেআউটে গেলে এখানে আমরা এটারে পেস্ট করে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের ইউ 603 আইসি। এটা কি আইসি? এটা হলো আমাদের ফাস্ট চার্জার আইসি। এটা আমরা আবার একটু মেইন বোর্ডে যেয়ে দেখে আসি। এই যে এটা হলো SMB 1350, অর্থাৎ এটা ফাস্ট চার্জার আইসি। এখন তাহলে যেহেতু এটা ফাস্ট চার্জার আইসিতে ইন করছে, তাহলে আমাদের সেটা তো ফাস্ট চার্জিং প্রবলেম না, আমাদের হলো মেইন চার্জারেই চার্জ স্টোর করতেছে না। তার মানে আমাদের ফাস্ট চার্জারের কোনো দরকার নেই, আমাদের মেন চার্জ আগে ঠিক করতে হবে। তাহলে আমরা এখান থেকে বেরোয় আমরা আবার চলে যাব আমাদের ডায়াগ্রামে। আচ্ছা, তাহলে ইউ 603 যেহেতু ফাস্ট চার্জার আইসি, এটা তো আমাদের কোনো দরকার নাই, তাই না? আমাদের মূল সমস্যা অন্য জায়গায়। তাহলে আমরা সেকেন্ডটাতে কোথায় গেছে লাইনটা দেখি। সেকেন্ডে আমরা চলে আসছি কোথায়, মেইন পাওয়ার আইসিতে, ইউ 601। তাহলে ইউ 601 হলো আমাদের মেন চার্জিং আইসি। আমাদের এইখানে এলো আমাদের কাজ, তাই না? আচ্ছা, আমরা আরও একটা দেখে আসি নিচে কোথায় গেছে। ইউ 600, এটা হলো মেন পাওয়ার আইসিতে গেছে। ওই যে আমি আমাদের ডায়াগ্রামে এখানে দেখাও, ডায়াগ্রামে যেখানে আমরা পিএমইউ যে এটা 1.8 ভোল্টেজ, যেটা একটা 1 মেগা রেজিস্টারের মাধ্যমে যেটাকে চার্জিং ডিটেক্টের যে লাইনটা আছে সেটা পাওয়ার আইসি জিপিও সেকশনের মধ্যে ঢুকছে, তাই না? তাহলে আমাদের চার্জার ঢুকাইলে তো অলরেডি চার্জ শুরু করতেছে, তাহলে এইখানেও আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এইটাও আমাদের লাগতেছে না। আমরা চলে যাব সেকেন্ড স্টেপে। আছে এখন আমরা গেলাম, এখন আমরা মূল পূর্বের জায়গায় চলে আসছি। তাহলে আমাদের যাইতে হবে মেন পাওয়ার আইসিতে, মেন চার্জিং আইসিতে। মেন চার্জিং আইসির আমাদের লাইন কোনটা, এটাও না, এটাও না, হ্যাঁ, এটা হলো আমাদের মূল চার্জিং আইসি। আচ্ছা, এখানে মূল চার্জিং আইসি, এখানে কত নাম্বার পিনে, 142, 143 এবং 144, এই তিনটা বলের মধ্যে বিবাস ভোল্টেজ ইন হয়েছে, তাই না? আচ্ছা, তো এই লাইনে এখানে একটা ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারটা আমরা কপি করে দেখি যে ক্যাপাসিটারটা কোথায় আছে। এই ক্যাপাসিটারটা আমরা কপি করলাম। আমরা এখন কোথায় যাব, লেআউটে। আমাদের এই লেআউটটা আমরা ওপেন করলাম। ওপেন করলে এখানে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পরে আমরা নেক্সট করলাম। এটা হচ্ছে আমাদের সেই ক্যাপাসিটার। সেই ক্যাপাসিটারটা কোথায় আছে আমরা এটা লোকেশনটা বাইর করে নেই। এটা হলো আমাদের বোর্ডের সাথে আমরা একটু মিলিয়ে দেখব যে কোথায় আছে। লোকেশন অনুযায়ী এখানে আসো আগে। এখানে
টিএমএমসির নিচে বরাবর এবং মেন চার্জিং আইসির উপরে এই ক্যাপ যদি হয় তাহলে আমরা মূল বোর্ডের সাথে মিলিয়ে দেখি, তাহলে আমাদের এটা হচ্ছে না, এটা হচ্ছে আমাদের বিভাস লাইনের ক্যাপ ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এটাতে কি দেখব যে এটাতে 5 ভোল্টেজ আমাদের প্রপার ইন হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে এখন আমরা এটাতে আমরা দেখবো যে আমাদের ভোল্টেজ এখানে আসতেছে কিনা। এখানে মিটারে দেখাও কত ভোল্টেজ আসছে, 6 ভোল্টেজ এখানে ইন হচ্ছে। তার মানে আমাদের ভিভাস ভোল্টেজ প্রপারলি চার্জিং আইসির মধ্যে ইন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হয়েছে শুধু ভিভাস ভোল্টেজের মধ্যে ইন হইলে হবে না, আমরা আবার চলে যাব ডায়াগ্রামে। এখানে এই 3 পিনের মধ্যে ভিভাস ভোল্টেজ ইন হওয়ার পরে এখানে একটা ইউএসবি এমআইডি নামে একটি ক্যাপাসিটার থাকবে, যেটার মধ্যে 5 ভোল্টেজ গেলে আমরা বুঝতে পারবো যে চার্জিং আইসির মধ্যে প্রপার ইউজ হয়েছে। তাইলে আমাদের এখন দেখতে হবে যে এই এমআইডির মধ্যে আমাদের 5 ভোল্টেজ আসে কিনা। যদি এমআইডির মধ্যে 5 ভোল্টেজ আসে তাইলে আমাদের প্রপার ভিভাস ভোল্টেজ ইন হয়েছে। তো সেই জন্য আমাদের এইটার ক্যাপাসিটারটা আমরা কপি করলাম, কপি করে আমরা আবার লেআউটে যাব। লেআউটে গেলাম, লেআউটে যেয়ে আমরা এটা পেস্ট করে দিব, তাই না। পেস্ট করার পরে আমরা এখানে ফাইন্ডে ক্লিক করব। আচ্ছা, ফাইন্ডে ক্লিক করার পরে এটা কোথায় দেখাইছে, এটার পাশেই, এটার পাশে যদি তাহলে আমাদের কোনটা হবে, এইটা। তাহলে এইটা যদি আমাদের এমআইডি হয় তাহলে এটার মধ্যে 5 ভোল্ট 6 ভোল্ট থাকবে, তাই না। আচ্ছা, তাহলে এটার মধ্যে আমরা মাইপে দেখি 6 ভোল্ট আছে কিনা। এটা কোনটা, এইটা, এটার মধ্যে 5 ভোল্ট আছে। আচ্ছা, এটার মধ্যে যেহেতু 5 ভোল্ট আছে তার মানে আমাদের চার্জিং আমরা কনফার্ম যে আমাদের এখানে চার্জিং প্রপারলি ইন হইতেছে। আচ্ছা, এখন আমরা কয়টা এখানে ওকে পাইছি, এখানে আসো, এখানে আমাদের এইটা ইন আমরা ওকে পাইছি, এখানে আমরা এটা ওকে পাইছি, এটা ওকে পাইছি, এমআইডিতে 5 ভোল্টেজ আমরা ওকে পাইছি, তাই না। আচ্ছা, এখন আমাদের বাকি রয়েছে কয়টা, ইউএসবি ডিপি এবং ইউএসবি ডিএম। এখন আমরা দেখব ইউএসবি ডিপি এবং ইউএসবি ডিএম এর আমরা জিআর ভ্যালু নিছি, কিন্তু আমরা কি ভোল্টেজ মাপছি এখানে। এমআইডিতে 5 ভোল্টেজ পাইছি এবং ইউএসবি ভিভাস এখানে চার্জিং আইসি প্রপারলি ইউজ হয়েছে, ইন হয়েছে। আচ্ছা, এখন আমরা এখানে ইউএসবি ডিপি এবং ইউএসবি ডিএম এখানে ভোল্টেজ কত থাকবে, 1.8 থেকে 3 পয়েন্ট ভোল্টেজ থাকবে। ডিএম এবং ডিপিতে দুইটাতেই ভোল্টেজ থাকবে, কিন্তু বর্ণীয়তে কিন্তু সেটা কোথাও কোনো ভোল্টেজের কথা বলে নাই। এই জন্য প্রপার স্কিমেটিক বুঝতে হবে। প্রপার স্কিমেটিক না বুঝলে শুধু বর্ণীয় দেখে কাজ করলে সেটা প্রপার হবে না। তাইলে এখন আমরা দেখব যে আমাদের চার্জার ইনজেক্ট করে আমাদের এখানে ইউএসবি ডিপি এবং ডিএমএ ভোল্টেজ আসে কি না। তাহলে আমরা এখন চার্জার ইনজেক্ট করতেছি। হ্যাঁ, আমাদের চার্জার ইনজেক্ট করা হয়েছে। তাহলে ইউএসবি ডিপিতে ভোল্টেজ কত আছে, 3.0, আর ইউএসবি ডিএমএ ভোল্টেজ কত, 2.8। তার মানে আমাদের ইউএসবি ডিপি এবং ডিএম এর ভোল্টেজও ঠিক আছে, ঠিক আছে। এটার আমরা ভোল্টেজ ঠিক পাইছি, এখানে লিকেজও পাই নাই, শর্ট সার্কিটও পাই নাই, প্লাস ভোল্টেজ ঠিক আছে, তাই না। আচ্ছা, ডিএম এর ভোল্টেজ আমরা ঠিক পাইছি। তাহলে আমাদের চেকিং কমপ্লিট হয়ে গেল কয়টা, 1টা 2টা 3টা 4টা, এবং এমআইডি ক্যাপেও আমরা ভোল্টেজ 5 ভোল্টেজ পাইছি। তাহলে আমাদের এখন বাকি রইল কি, ভোল্টেজ ব্যাটারিতে চার্জিং ভোল্টেজ আউট হয় কিনা, তাই না। এটা তো আমরা দেখি নাই, দেখছি। এখন আমরা ব্যাটারি ছাড়া আমরা এখানে ভোল্টেজ দেখব যে আমাদের আউট হয় কিনা। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন আমরা বিটিসি কানেক্টারে মাইপে দেখব যে আমাদের পজিটিভের মধ্যে কোনো ভোল্টেজ আসে কিনা। আচ্ছা, পজিটিভের মধ্যে এখানে মিটারে দেখাও কোনো ভোল্টেজ আছে, কোনো রকম ভোল্টেজ নাই। তার মানে এখানে ভোল্টেজ কিন্তু 0, ওকে, এখানে ভোল্টেজ নাই। আচ্ছা, তারপরে মাঝখানে যেটা আছে আমাদের থার্মিস্টার লাইন এবং ব্যাটারি আইডি লাইন, সেখানে তো ভোল্টেজ থাকবে। যেমন আইডি লাইনে কত আছে, 1.3, তার মানে আইডি লাইনের ভোল্টেজ কিন্তু আসতেছে। আচ্ছা, আমাদের থার্মিস্টারের লাইনে কত আসতেছে, থার্মিস্টার লাইন আছে 2.6, কিন্তু আমাদের ব্যাটারির চার্জ হওয়ার জন্য পজিটিভ লাইনে কোনো রকম ভোল্টেজ আউটপুট নাই, ওকে। ব্যাটারির লাইনে কোনো রকম ভোল্টেজ নাই, তাহলে স্টোর হবে কি করে, টোটাল তো ভোল্টেজ তো 0। আচ্ছা, এখন আমাদের
ড্রয়িং অনুযায়ী আমরা সবগুলো চেক করছি। আমাদের ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনে আমরা কোনো রকমের চার্জ আউটের কোনো ভোল্টেজ পাই নাই, পাইছি। তাহলে এখন আমরা দেখব চার্জ আউটটা হচ্ছে কি কোথা থেকে। চার্জ আউটটা হওয়ার জন্য বিপিএস কয়েল সুইচিং এবং বুট ক্যাপ, এটাকে আমরা বলি কি বুট ক্যাপ অথবা বিএসটি, বিটিএসটি ক্যাপ, তাই না? এই বিটিএসটি ক্যাপ, এই দুইটা থেকে সুইচিং করলে তারপরে এখান থেকে চার্জ আউট হবে। তাহলে এখন আমাদের এইটা বাকি রয়েছে, আমাদের বুস্ট, এই কয়েল এবং ক্যাপাসিটার। এখন আমরা দেখব যে আমাদের কয়েল এবং ক্যাপাসিটার কোথায় আছে। তাহলে আমরা আবার এখন চলে যাব ডায়াগ্রামে। আচ্ছা, তাহলে আমাদের ডায়াগ্রামে যদি আমরা আসি, আমাদের ডায়াগ্রামে এখানে আমরা এমআইডি আমরা অলরেডি এখানে 5 ভোল্টেজ আমরা চেক করছি। এখন আমাদের দেখতে হবে আমাদের বুট ক্যাপ কোথায় আছে। এই সেই বুট ক্যাপ, ঠিক আছে? এই যে বুট ক্যাপ, এই বুট ক্যাপটা আমাদের আছে কোথায়? এই বুট ক্যাপ নাম্বার হলো কত? 610। আমাদের এখন এই বুট ক্যাপটা দেখতে হবে। বুট ক্যাপের এক মাথায় থাকবে 4 ভোল্ট এবং আরেক মাথায় থাকবে 8 ভোল্ট। সুইচিং কয়েলের সাথে এই যে বিপিএস যে কয়েল আছে, 1 মাইক্রো হ্যান্ডি যে কয়েল আছে, এই কয়েলের এক মাথার সাথে সুইচিং মাথার সাথে এবং পাওয়ার আইসির সাথে চার্জিং আইসি থেকে কানেকশন করে দুইটা বুস্টিং করে তখনই আমাদের চার্জটা আউট করে, তাই না? তাইলে এখন আমাদের সব চেক করা শেষ। এখন আমাদের শুধু কয়েল বাকি রয়েছে আর হলো ক্যাপ বাকি রয়েছে। এখন আমাদের মূলত হলো ক্যাপটা দেখতে হবে। তাইলে আমরা ক্যাপটার জন্য আমরা এটা কপি করে নিলাম। কপি করে আমরা চলে যাব আমাদের লেআউটে। আমাদের লেআউট হলো এখানে, আমরা লেআউটে ক্লিক করলাম। এখানে এসে আমরা সার্চ বারে এটা পেস্ট করে দিব, তাই না? আচ্ছা, এখানে আমরা এই যে ফাইন্ড নেক্সট আসছে, এখানে টিপ দিলে আমাদের বুট ক্যাপটা কোথায় আছে আমরা লোকেশনে চলে যাব। এই যে আমাদের বুট ক্যাপ, বুট ক্যাপ যদি এটা হয় তাহলে আমাদের আমরা মূল বুটে চলে যাই। আচ্ছা, তাহলে এই বুটের লোকেশন অনুযায়ী এটা হচ্ছে আমাদের মেন চার্জিং আইসি, তাই না? মেন চার্জিং আইসির উপরে ক্যাপ আছে, এই যে একটা ডায়োড আছে, তারপরে এই যে আমাদের বিপিএস কয়েল, এটা তাই না? বিপিএস কয়েল, তার নিচে ওটা হলো আমাদের বুট ক্যাপ। তাহলে এইটা হচ্ছে আমাদের বুট ক্যাপ, তাই না? আচ্ছা, তো বুট ক্যাপের তো দুই মাথা দুই জায়গায় মানে আলাদা আলাদা থাকবে, তাই না? একটা আর একটার সাথে শর্ট হবে না। যদিও এটা সিরিজ লাইনে ব্যবহার করেছে, এটা তাহলে জিআর ভ্যালু তো আলাদা আলাদা আসবে, তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা দেখবো যে এইখানে আমাদের বুট ক্যাপে কি ভোল্টেজ কতটুকু হচ্ছে। এক মাথায় 4 ভোল্টেজ আর এক মাথায় 8 ভোল্টেজ হইতেছে কিনা। এই কয়েলে কত আছে? 3.3। আচ্ছা, এই মাথায় 3.3। এইখানে কত আছে? বুট ক্যাপের এক মাথায় আসছে 3.3, অপোজিটেও 3.4। তার মানে আমাদের বুট ক্যাপের মধ্যে কোনো বুস্টিং হচ্ছে না। তাহলে এই বুস্টিং না হওয়ার পিছনে কারণ কি? হয় কয়েল খারাপ অথবা ক্যাপাসিটার খারাপ। এখন আমাদের এটা মাইপা দেখতে হবে যে এখানে কোনো শর্ট সার্কিট আছে কি না, অথবা কোনো কয়েল কাটা আছে কি না, অথবা এই বুট ক্যাপ শর্ট হয়ে গেছে কি না। তাইলে এখন আমাদের এটা আবার আমাদের কুল টেস্ট করতে হবে, যেহেতু আমরা হট টেস্টে ভোল্টেজ পাইতেছি না। তাইলে আমরা এখন আবার এটারে এখন চার্জিং খুলে আমরা প্রথমে আমরা কয়েল মাইপা দেখি যে কয়েলের মধ্যে কয়েল কি আমাদের কাইটা গেছে কিনা। কয়েলে বিপ আসছে, তার মানে কি আমাদের বিপিএস কয়েল ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বুট ক্যাপের দুই মাথার জিআর ভ্যালু নিব। 197। জিআর ভ্যালুটা একটু অস্বাভাবিক, তাই না? জিআর ভ্যালু তো সাধারণত 250-এর উপরে থাকার কথা। আচ্ছা, সেকেন্ড মাথায় একই রকমের, তার মানে 19-20 একই রকম জিআর ভ্যালু আসতেছে, তাই না? কিন্তু বুট ক্যাপে কিন্তু জিআর ভ্যালু এরকম আসার কথা না। তাইলে এখন আমাদের দেখতে হবে যে এই বুট ক্যাপটা কি শর্ট হয়ে গেছে কিনা। বুট ক্যাপ আমাদের শর্ট, তাইলে এই প্রবলেম আমরা পাইছি। আমাদের এই বুট ক্যাপে তো বিপ থাকার কথা না। ক্যাপাসিটরের মধ্যে বুট ক্যাপ কিন্তু বিপ থাকবো না, থাকবো। তাইলে এইটা হলো আমাদের মূল সমস্যা। এই বুট ক্যাপ শর্ট হয়ে যাওয়ার কারণে এটা কয়েলের মাধ্যমে বুস্টিং হচ্ছে না। আর বুস্টিং না হওয়ার পরে চার্জ আউটে যে ভোল্টেজটা আউট হবে সেটা আউট হচ্ছে না। তাইলে এখন আমরা এটা শর্ট পাইছি, তাই না? এখন আমরা এটারে মাদারবোর্ড থেকে ডিসকানেক্ট করে মাইপে দেখতে হবে ক্যাপাসিটার শর্ট নাকি মাদারবোর্ডের আইসি শর্ট। আইসিও তো শর্ট হইতে পারে, তাই না? তাইলে এখন আমরা এটারে আইসিটারে এই ক্যাপাসিটারটা আমরা মাদারবোর্ড থেকে রিমুভ করে নিই।
আচ্ছা, তাহলে আমরা বুট ক্যাপটা মাদারবোর্ড থেকে খুলে নিছি, তাই না? এখন আমরা বুট ক্যাপটা মাইপা দেখবো যে এখানে যদি দুই মাথা যদি আমরা এটা ধরি, যদি এটা বিপ আসে তাহলে এটা খারাপ, তাই না? অথবা যদি কোনো মান আসে তাও এটা খারাপ। আর যদি এটা ভালো থাকে তাহলে কোনো রকম মান শু করবে না, এটা মিটার বাড়িয়ে দিয়ে চলে যাবে। আচ্ছা, এখন আমরা এটা বুট ক্যাপটা দেখলাম কি এটা শর্ট, তাই না? এই যে তার মানে এটা বুট ক্যাপ খারাপ। আচ্ছা, এখন এই সামান্য একটা বুট ক্যাপের সামান্য একটা ক্যাপাসিটারের জন্য টোটাল সেটে চার্জিং স্টোর করা বন্ধ করে দিছে। তাহলে আমাদের আগে এই সেটটা যিনি দেখছে উনি এটা আমাদেরকে জানাইছে যে উনি চার্জিং আইসি চেঞ্জ করছে, পাওয়ার আইসি রিভোল করছে, সিপিও রিভোল করছে, তারপরেও প্রবলেমটা সলভ হয় নাই। সিপিও রিভোল করা হয়েছে, চার্জিং আইসি দুইটা চেঞ্জ করে দেখছে, পাওয়ার আইসি রিভোল করছে, তারপরেও প্রবলেমটা সলভ হয় নাই। তাহলে স্কিমেটিকের গুরুত্ব আছে। তাহলে স্কিমেটিক প্রপার যদি নলেজ না থাকে তাহলে এই ধরনের প্রবলেমগুলো ফাইন্ড আউট করা খুবই মুশকিল, তাই না? তার মানে স্কিমেটিক সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে। যদি স্কিমেটিক সম্বন্ধে যদি নলেজ না থাকে তাহলে তার জন্য অনেক কাজই কঠিন হয়ে যাবে। আর যে স্কিমেটিক সম্বন্ধে ভালো ধারণা রাখবে তার কাজ অনেক সহজ হয়ে যাবে। সামান্য একটা ক্যাপাসিটারের কারণে আমাদের এই সেটটা চার্জিং স্টোর করা বন্ধ করে দিছে। তাহলে আমরা পাইলাম কি যে এইটাই আমাদের মূল প্রবলেম। বুট ক্যাপ ছিল 610 সিরিয়াল নাম্বার, তাই না? এটা আমরা ডিফেক্ট পাইছি, আমরা খুলে এটা শর্ট পাইছি। তাহলে এইখানে আরেকটা বুট ক্যাপ দিতে হবে। এখন এই বুট ক্যাপটা আমরা কীভাবে দিতে পারি? বুট ক্যাপটা আমরা দিতে পারি সেম কোনো মডেল থাকলে সেম মডেল থেকে খুলে দিতে পারি, অথবা অন্য কোনো মডেলের চার্জিং সেকশন থেকে বুট ক্যাপ যেটা চার্জিংয়ের বুট ক্যাপের জন্য ব্যবহার করা হয়েছে সেগুলো এটা বসাই দিলে হবে, অথবা স্কিমেটিক দেখে সেম মানের একটা বুট ক্যাপ ওটা এটা আগে আমাদের জানতে হবে এইটার মান কত, তাই না? তাইলে আমরা এটার কপি করে আমরা চলে যাবো আবার স্কিমেটিকে যে আমরা এটার কপি করে পেস্ট করে দিলে আমাদের এটার আচ্ছা এটা হলো আমাদের কত 610, এটা হলো আমাদের বুট ক্যাপ। এখানে মান দিছে কত 0027 মাইক্রো হ্যান্ডি। তাইলে এই মানের একটা বুট ক্যাপ আমরা লাগাইলেই আমাদের প্রবলেমটা সলভ হবে। তাহলে এই মুহূর্তে আমাদের কাছে আছে হইলো এইটার মডেল হচ্ছে রেডমি নোট 8 প্রো। এটা হলো চার্জিং আইসি। এটার পাশে যে কয়েল আছে কয়েলের সাথে আমরা ডায়াগ্রাম দেখে নিছি যে এটার বুট ক্যাপের মান একই মানের বুট ক্যাপ এটা, তাই না? তাহলে আমরা এটাতে খুলে ওটাতে লাগাই দিব। অন্য একটা মডেল থেকে সেম সেকশন থেকে একটা বুট ক্যাপ তুলে নিলাম, তাই না? এখন আচ্ছা, তাইলে এখন আমরা আমাদের বুট ক্যাপ এটা লাগানো হয়েছে, তাই না? সেম মানের বুট ক্যাপ আমরা এখানে লাগাইছি। আচ্ছা, এইখানে লাগানোর পরে এখন আমরা চার্জার ইনজেক্ট করে দেখব যে আমাদের এইখানে এই কয়েলের এক পাশে থাকবে 4 ভোল্টেজ প্লাস, এখানে থাকবে 8 ভোল্ট প্লাস। যদি এইটা হয় তাহলে আমরা বুঝে নিব যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে। তাহলে এখন আমরা চার্জারটা ইনজেক্ট করি। চার্জার ইনজেক্ট করলাম। এখন আমরা এটা মাইপে দেখব যে আমাদের ভোল্টেজের অবস্থা কি। এখানে কত আছে 4.2। আচ্ছা, অপোজিটে থাকবে কি ডাবল ভোল্টেজ? এখানে কত আছে? এখানে দেখেন এই তো আমাদের 8 ভোল্টেজ হয়ে গেছে 9 ভোল্ট হয়ে গেছে। তাহলে আমাদের প্রবলেম সলভ হয়েছে। তাহলে আমাদের মূল প্রবলেমটাই ছিল এইটা। তাহলে এখন আমরা এম্পিয়ারের দেখি কত আসছে আমাদের স্মার্ট চার্জারে। এখন আমাদের এম্পিয়ার আসছে 1.8, আর তার মানে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। আচ্ছা,